নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে অন্য টিভির পর্দায়। আর আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। এ সপ্তাহে আমাদের সাথে যিনি রয়েছেন সেই বিশিষ্ট মানুষটিকে আপনারা সকলেই হয়তো চিনবেন। বিশিষ্ট গবেষক এবং ত্রিপুরার গন্ডাছড়া কলেজের অধ্যক্ষ ডক্টর সৌভিক বাগচি আজ আমাদের সাথে রয়েছেন ত্রিপুরা থেকে। তার সাথেই আজকের আমাদের কড়া কথা সোজাসুজি। সৌভিকবাবু নমস্কার, স্বাগত জানাই আপনাকে। আজকের কড়া কথা সোজাসুজি অনুষ্ঠানে সৌভিকবাবুকে বিশেষভাবে স্বাগত জানাই। কেমন আছেন আপনি সৌভিকবাবু? আমার কথা শুনতে পাচ্ছেন সৌভিকবাবু? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, চলছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমেই সৌভিকবাবু আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার কথাও শোনা যাচ্ছে তো? আজকে যুক্ত হয়েছেন। প্রথমেই আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, যে আপনার ছোটবেলাটা ঠিক কেমন ছিল, কিভাবে শুরু হয়েছিল আপনার ছোটবেলাটা, একটু যদি জানান সৌভিকবাবু। ছোটবেলাটা তখনকার দিনে তো আর এরকম মোবাইল বা এত টেলিযোগাযোগ এসব ব্যাপার কিছু ছিল না। আমার ছোটবেলাটা একটা শৈশব বলে ব্যাপার ছিল, যেটা এখন দেখছি অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে বাচ্চাদের ক্ষেত্রে। মানে সেই ছোটবেলাটা রথের মেলা দেখা, ঘুড়ি ওড়ানো, স্কুলে যাওয়া, এই ব্যাপারটাও যেমন ছিল, পড়াশোনাটাও যেমন ছিল, তেমনি পাশাপাশি সার্বিকভাবে প্রত্যেকের সঙ্গে মিলিত হয়ে খেলাধুলো আর 5টা শৈশব স্বাভাবিকভাবে যেভাবে কাটে, আমার সেভাবেই কেটেছে। তখন প্রযুক্তির এত উন্নতি বলতে কিছু ছিল না, ঘরে টিভিও ছিল না। আমরা কোনোদিন সেটা প্রয়োজনও অনুভব করিনি যে টিভি দেখতে হবে। এখন সেজন্য শৈশবটা সত্যি শৈশবই ছিল, যেটা এখন হয়তো অনেক কারণে হারিয়ে গেছে। তার বিভিন্ন সামাজিক পরিপ্রেক্ষিত আছে, বিভিন্ন দিক আছে। কাজে আমার শৈশবটা শৈশবের মতোই আমি কাটিয়েছি ছোটবেলাটা। আচ্ছা, তারপর ধরুন ছোটবেলার পর ধীরে ধীরে স্কুলের সঙ্গে যোগাযোগ হওয়া, স্কুলে যাওয়ার সূত্রপাত। তো সেই স্কুল জীবনটা কিভাবে কেটেছিল আপনার? একদম প্রাথমিক স্কুল জীবন যেটা আমরা বলি, তারপর ধরুন ধীরে ধীরে যে উত্তরণটা, জুনিয়র হাই, হাই, সবটাই যদি একটু বলেন সংক্ষেপে। প্রাথমিক স্কুল জীবনটা কেটেছে, আমার মনে আছে তেঁতুলের বিচি দিয়ে অ আ ক খ লেখা শিখিয়েছিলেন, তেঁতুলের বীজ দিয়ে দিদিমণি। এবং সেখানে আমরা অ আ ক খ সেভাবে শিখেছি। খুনসুটি, ঝগড়া, বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, এগুলো নিয়ে ছোটবেলাটা কেটে গেছে। এবং ছোটবেলাটা মনে আছে যে রবীন্দ্র জয়ন্তীর সময় নাটক করা বা কোনো একটা অনুষ্ঠান করা, পাড়ার মধ্যে কোনো রকম একটা ত্রিপল বেঁধে একটা আলোর ব্যবস্থা করে, সেটাই যেন একটা আলাদা আনন্দ ছিল, অপরিমেয় আনন্দ ছিল। সেজন্য ছোটবেলাটা স্কুলেও আমাদের আনন্দেই কেটেছে। খুব একটা যে ভার বহ হতে হয়েছে আমাদেরকে, আমার অন্তত হয়নি। তারপর আস্তে আস্তে প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে গেছি, সেখানে বন্ধু বান্ধব হয়েছে, তাদের সঙ্গে কথা বলা। এবং মনে আছে যে স্কুল জীবনে একটা সুস্থ প্রতিযোগিতার মধ্যে থাকা, অসুস্থ প্রতিযোগিতা নয়। এখন চারপাশে কিরম একটা ক্ষয় চলছে সব দিক থেকে, এরকম কোনো ক্ষয় কিন্তু ছিল না। আমাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল বন্ধুদের মধ্যে, যে কে কত মানে কিভাবে লিখতে পারে, কিভাবে বলতে পারে, কবিতা লেখা,
ম্যাগাজিন বার করা, কিছু আঁকা, সেগুলোকে জনসমক্ষে আনা, এসব ব্যাপারগুলো ছিল। এটা ছিল হাই স্কুলের গণ্ডিতে। তারপর যখন 11-12-এ চলে যাই, তখন আমি কৃষ্ণনগর বিজয়লাল ইনস্টিটিউশনে ভর্তি হই, এবং সেই সূত্রেই দীপকের সঙ্গে আমার বন্ধুত্ব, আমার অত্যন্ত প্রাণের বন্ধু দীপক। এবং সেখানে গিয়ে আমার যেটা হয়, মানে অ্যাচিভমেন্ট যদি বলি আমার জীবনের, সাহিত্যের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। এবং এই ভালোবাসা তৈরি হওয়ার মূলে দায়ী বিজয়লাল ইনস্টিটিউশনে এখনো রয়েছেন আমার পরম শ্রদ্ধেয় গুরুজি, আমি গুরু বলি আমার, শিক্ষক বিদ্যুৎ হালদার মহাশয়। তিনি আমাকে সাহিত্যের নেশাটা ধরিয়ে দেন, যেই নেশা থেকে আমি কিন্তু এখনো মুক্তি পাইনি। এরপর আস্তে আস্তে আবার কলেজ জীবন, আমি কাঁচরাপাড়া কলেজে পড়াশোনা করেছি। সেখান থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয় স্নাতক স্তর সম্পূর্ণ করার পর, সাম্মানিক স্নাতক সম্পূর্ণ করার পর বাংলাতে স্নাতকোত্তর করি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই পরবর্তীকালে গবেষণা, এবং তারপর আস্তে আস্তে আমার জীবনটা ডালপালা মেলতে শুরু করে। চাকরি পাই, ত্রিপুরাতে চলে আসি। আজ 16 বছর ধরে আমি বর্তমানে ত্রিপুরাতেই চাকরি করছি। এই মুহূর্তে আমি ত্রিপুরারই একটি সরকারি মহাবিদ্যালয় গন্ডাছড়াতে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছি। কাজেই আমার পড়ানোর সঙ্গে সঙ্গে একটা প্রশাসনিক দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে। সেই দিকগুলো মাথায় রেখে কাজ করে যাওয়ার চেষ্টা করছি এই পর্যন্তই। আচ্ছা, শফিক বাবু, ধরুন এই যে আপনার যে জীবনটার কথা আপনি বললেন, কৃষ্ণনগরের বিজয়লাল স্কুলের যে জীবনটার কথা আপনি বললেন, তারপর আপনি একেবারে ত্রিপুরাতে চলে গেলেন। সেই ত্রিপুরাতে গিয়ে সেখানকার যে পরিবেশ, দুটো পরিবেশে কি কোনো তফাৎ লক্ষ্য করেছেন? হ্যাঁ, মানে কৃষ্ণনগর তথা পশ্চিমবঙ্গ এবং গন্ডাছড়া তথা আহ, বা ত্রিপুরা, আগরতলা তথা ত্রিপুরার কথা, পরিবেশের মধ্যে তো একটু পার্থক্য আছেই। কারণ প্রথমত একটা ভাষার পার্থক্য আছে। আমরা যে রাঢ়ী বাংলাতে কথা বলি বলে অভ্যস্ত, এখানে কামরূপী উপভাষার প্রয়োগ রয়েছে ভাষার ক্ষেত্রে। তারা কামরূপী উপভাষায় কথা বলে। ভাষাগত দিক থেকে এই জায়গাটা রয়েছে, পার্থক্যটা রয়েছে। এখানকার শিল্প সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানের যে গড়িয়া পুজো হয়, এখানে বিভিন্ন ট্রাইবাল ফেস্টিভ্যাল গুলো হয়, এদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, একটা বোধ আছে। এই সংস্কৃতিটা আমি তো আগে কখনো দেখিনি, আমি এখানে এসে দেখেছি। বা বাঙালিদের মধ্যে নিজস্ব কিছু আচার, কিছু অনুষ্ঠান রয়েছে। যেমন আমরা বলতে পারি যে আমাদের যেটা পয়লা বৈশাখ আমরা বলি, এই পয়লা বৈশাখের আগের দিন এখানে সাউথ ডিস্ট্রিক্টে, আমি বহুদিন সেখানে চাকরি করেছি, সেখানে একটা একটা প্রথা আছে। বিভিন্ন ধরনের সবজি তৈরি করে, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে সঙ্গে, এবং তাতে কিছু ভেষজ দিয়েও একটা তরকারি, একটা ভেজিটেবল রান্না করা হয়, মিক্সড ভেজ রান্না করা হয়। সেটা সকলে খায়। এবং তার পরের দিন পয়লা বৈশাখ যেটা, সেটাকে বিশেষভাবে পালন করা হয়। একটা খাদ্যাভ্যাসের দিক থেকে, আহ, সংস্কৃতি বোধের দিক থেকে পার্থক্য তো রয়েছে। আমি পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, যে আবহাওয়াতে বড় হয়ে এসেছি, এখন ত্রিপুরাতে সেই সংস্কৃতি একটা একটা বাঙালি সংস্কৃতি নিঃসন্দেহে, এবং ট্রাইবালদেরও নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, যারা রয়েছে, উপজাতিরা রয়েছেন, তাদের সেই সংস্কৃতির সঙ্গে একটা মিশ্রণে তৈরি হয়েছে ত্রিপুরা। জাতি উপজাতির মেলবন্ধনে তৈরি হয়েছে ত্রিপুরা। সুতরাং সংস্কৃতিগত পার্থক্য তো কিছুটা থাকবেই, তার আচার আচরণ, তার পোশাক,
তার খাদ্যাভ্যাসের সমস্ত দিক থেকে এগুলোকে সাংঘিকৃত করে আজকে আমি মনে করি যে ত্রিপুরাও আমার ঘর, এটাও আমি মনে করি। যেমন পশ্চিমবঙ্গ আমার ঘর, তেমনি ত্রিপুরাও আমার ঘর। আমি এই জন্য বলি যে আমার হৃদয়ের দুটি অলিন্দের, একটিতে রয়েছে আমার বাংলা, আরেকটিতে রয়েছে আমার ত্রিপুরা। আচ্ছা, ত্রিপুরার যে ঘটনা আমি একটু হলেও জানি, সেই ত্রিপুরার যে রাজারা তারা তো চিরকালই বাংলার সংস্কৃতির পৃষ্ঠপোষকতা তারা কিন্তু করেছিলেন। তো সেই জায়গাটা, সেটা কি এখনো ত্রিপুরার যে পরিবেশ সেখানে দেখতে পান? হ্যাঁ, আর একবার যদি বলো, না কেটে কেটে আসছে। হ্যাঁ, বলছি যে ত্রিপুরার রাজারা, আমরা যতটুকু জানি, তারা কিন্তু বহুদিন ধরেই বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রচার প্রসারে নিজেদের একটা ভূমিকা তারা কিন্তু রেখেছিলেন। তো সেই হ্যালো, জায়গা থেকে, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, বলতে চাইছি যেটা, যে ত্রিপুরার যে রাজারা তারা কিন্তু হ্যালো, দীর্ঘদিন ধরেই, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা, সৌভিক বাবু? হ্যালো। সৌভিক সৌভিক বাবু শুনতে পাচ্ছেন? মানে ভীষণ কেটে যাচ্ছে, মানে ইয়ে করে করে আসছে, কেটে কেটে আসছে। আচ্ছা, হ্যালো। আমি যে কথাটা বলছিলাম, আপনার ছবিটাও একটু অন্যরকম হয়ে গেছে, আপনি আরেকবার একটু কাইন্ডলি এন্টার করুন। হ্যাঁ, হঠাৎ কি হলো, হ্যাঁ, এবার এবার ঠিক টেকনিক্যাল আছে, এবার ঠিক আছে, ব্যাপার তো। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। যে কথাটা ঠিক আমরা আছে। বলছিলাম, যে হ্যাঁ, ত্রিপুরার রাজাদের তো একটা বহুদিনের সম্পর্ক আমরা জানি, যে বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের একটা সম্পর্ক কিন্তু বহুদিনের। তো সেখানে দাঁড়িয়ে সেই যে ব্যাপারটা, সেটা কি এখনো লক্ষ্য করেন? সৌভিক বাবু, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে কথাগুলো আসছে না তো। বলছি ভীষণ কেটে যাচ্ছে। ত্রিপুরার বাংলার সংস্কৃতিটা বুঝলাম, ত্রিপুরার আর মানে ত্রিপুরার কিছু বুঝতে রাজারা পারছি না। হ্যাঁ, ত্রিপুরার রাজারা সেই সেই প্রাচীন সময় থেকেই কিন্তু বাংলার সংস্কৃতির পৃষ্ঠপোষকতা তাদের ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আজও কি সেই ধারা একই রকম আছে? আজও কি তার কোনো ছাপ দেখতে পান? হ্যালো, হ্যালো, সৌভিক বাবু, হ্যালো, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। সৌভিক বাবু, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক বন্ধুরা, বোধহয় কোনো নেটওয়ার্কের সমস্যা চলছে। আপনারা হ্যালো। জানেন এই ধরনের যান্ত্রিক ত্রুটি আমাদের বিভিন্ন সময় ভোগ করতে হয়, এবং অবশ্যই আপনার সব যান্ত্রিক সুবিধা কথাগুলো যেমন কেটে আছে, যাচ্ছে তেমন অঙ্কিত, ত্রুটিও আছে। কিচ্ছু আসছে আচ্ছা, না। দর্শক বন্ধুরা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? একটু জানালে বোঝা যাবে। সৌভিক বাবু, এবারে শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে সৌভিক বাবু? আচ্ছা, সৌভিক বাবু কোনো কারণে বিযুক্ত হয়েছেন, তিনি নিশ্চয়ই আবার যুক্ত হবেন আমাদের সাথে। বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সাথে কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত এই অনুষ্ঠানে, অন্য টিভির পর্দায় প্রতি শনিবার এই অনুষ্ঠান এই সময়তেই আমরা করে থাকি, আপনারাও থাকেন। এবং আরো একটা খবর এই সূত্রে আমি আপনাদের দিয়ে রাখতে চাইবো, যে আগামী কাল কিন্তু আমাদের অনুষ্ঠান রয়েছে যথারীতি। যে অনুষ্ঠান আমাদের অন্য টিভির পর্দায় হয়ে থাকে, সেই অনুষ্ঠান আছে। আপনারা সকলেই সেখানেও থাকবেন, আপনাদের সকলের আমন্ত্রণ রইল সেই অনুষ্ঠানে। জানাবেন আপনারা কমেন্ট করে যে আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠানগুলো, আরো কি ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে চান সে কথাও জানাবেন। তাতে আমাদের পক্ষে আরো সুন্দর হবে আমাদের পথ চলাটা, এবং অবশ্যই আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা নিয়েই তো আমাদের সমস্ত কিছু। তাই আপনারা সাথে থাকুন আমাদের। আমরা আজকে আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন, তিনি বিখ্যাত গবেষক, এবং তিনি অধ্যক্ষ গন্ডাছড়া মহাবিদ্যালয়ের, তিনি রয়েছেন আমাদের সাথে। তার সাথে আমরা যোগাযোগ করব। এবং আগামীকাল যে কথা আমরা বলছিলাম, যে আগামীকাল অর্থাৎ 27শে সেপ্টেম্বর, আগামীকাল 27শে সেপ্টেম্বর রবিবার
বিশিষ্ট অধ্যাপক ডক্টর অঞ্জন বেড়ার সঙ্গে একটি কথোপকথন থাকছে। আলোচনায় থাকছেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর অঞ্জন বেড়া, তিনি থাকবেন আগামীকাল সন্ধ্যা 7টায় অন্য টিভির পর্দায়। আপনারা যেভাবে দেখেন সেভাবে অবশ্যই যুক্ত হবেন সেই অনুষ্ঠানেও। অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল। আমরা অপেক্ষা করছি সৌভিক বাবুর জন্য। সৌভিক বাবু আসলেই আমরা আবার আমাদের আলোচনা শুরু করতে পারবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং বিশেষ করে এই অনুষ্ঠানটিকে আরো বেশি 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 করে শেয়ার করে দিন, যাতে আরো সকলে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পান, সেই ব্যবস্থা করুন। আমরা চেষ্টা করছি সৌভিক বাবুর সাথে যোগাযোগ করবার, তাকে যুক্ত করবার। আসলে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে ওখানে, সেই কারণেই হয়তো এই অবস্থা তৈরি হয়েছে। আজকের আলোচনা অনেকগুলো বিষয় উঠে আসবে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে, আরো কিছু বিষয় উঠে আসবে। এবং যেহেতু আজ বিদ্যাসাগরের জন্মদিন, তাই সেই বিষয়টিও আমরা তুলে ধরব। গবেষক ডক্টর সৌভিক বাগচি আমাদের সাথে রয়েছেন, বিশিষ্ট গবেষক, তার সাথে সেই নিয়েও আলোচনা হবে। দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা জানিয়ে দিন আজকের আলোচনা যেদিকে যাচ্ছে সেটা আপনাদের কিরকম লাগছে। অবশ্যই যান্ত্রিক গোলযোগ আছে, যান্ত্রিক গোলযোগ নিয়েই আমাদের চলতে হচ্ছে, সে কারণে আমরা ক্ষমা প্রার্থী, কারণ এই যান্ত্রিক গোলযোগ তো আমাদের কারো হাতে নয়। আমরা খুব বেশি একটা কিছু এখানে আমাদের করণীয়ও থাকে না। তবুও আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব এবং আগামীকালের যে অনুষ্ঠানের কথা আপনাদের জানালাম সেখানেও আপনারা থাকবেন। সৌভিক বাবু আমাদের সাথে রয়েছেন, আমি সৌভিক বাবুর কাছে চলে যেতে চাইবো। সৌভিক বাবু, যে কথাটা আমি বলছিলাম যে ত্রিপুরার রাজাদের বাঙালির সংস্কৃতির প্রতি পৃষ্ঠপোষকতা আমরা কিন্তু বহুদিন থেকেই দেখে আসছি, তো সেখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন আমার কথা? সৌভিক বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে সৌভিক বাবু? সৌভিক বাবু শুনতে পাচ্ছেন? দর্শক বন্ধুরা, হ্যাঁ সৌভিক বাবু আমার কথা শুনতে পাচ্ছেন তো? এরকম হচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোধহয় নেটওয়ার্কের কারণে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, মানে একদম কেটে কেটে আসছে, মানে কোনো কথাটা খুব হচ্ছে আর কি, ভেসে যাচ্ছে। বলছিলাম কি যে বলছেন? ত্রিপুরার রাজারা যারা না, সৌভিক বাবু আবার বেরিয়ে গেছেন, আমরা অপেক্ষা করব তার জন্য। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি আগামীকাল 27শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় অন্য টিভি লাইভ অনুষ্ঠানে ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, এই শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর অঞ্জন বেড়া। সেই আলোচনা আপনারা দেখবেন। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর সৌভিক বাগচি, তিনি বিশেষ কারণে, যান্ত্রিক গোলযোগের কারণেই বারে বারে বিচ্ছিন্ন হচ্ছেন, তবু আমরা অপেক্ষা করব তার জন্য, নিশ্চয়ই চেষ্টা করব আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার। দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে রয়েছেন জানিয়ে দিন ঠিক কিরকম লাগছে আপনাদের। সৌভিক বাবু আবার এসেছেন, আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করবার এবং আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার। সৌভিক বাবু শুনতে পাচ্ছেন? আসলেই যান্ত্রিক গোলযোগ বন্ধুরা, এ তো বলে কয়ে আসে না এবং ভীষণ ভাবেই আজকে দেখা দিচ্ছে, যেহেতু আমার মনে হয় তিনি একদম বেশ অনেকটা দূরে রয়েছেন আমাদের থেকে, সেখানে হয়তো নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে। অপেক্ষা করছি তার জন্য। যতক্ষণে সৌভিক বাবু আমাদের মধ্যে আসছেন ততক্ষণে আপনাদের জানিয়ে দিই যে আগামীকাল 27শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় অন্য টিভি লাইভ অনুষ্ঠানে ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, এই শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে
উপস্থিত থাকবেন বিশিষ্ট অধ্যাপক অঞ্জন বেড়া, তার সাথে এই বিষয়ে আলোচনা হবে। আপনারা নিশ্চয়ই সেখানে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। ডক্টর সৌভিক বাগচি আমাদের মধ্যে রয়েছেন, বিশিষ্ট গবেষক, তিনি ত্রিপুরার গন্ডাছড়া কলেজের অধ্যক্ষ, তিনি আমাদের সাথে রয়েছেন। তার সাথে আলোচনা কথোপকথন এগিয়ে নিয়ে যাব। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে, অনুরোধ করব দর্শক বন্ধুদের তারা আমাদের সাথে থাকুন, একটু অপেক্ষা করুন। যান্ত্রিক গোলযোগ কাটিয়েই নিশ্চয়ই আজকের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আবার বিচ্ছিন্ন হয়েছেন সৌভিক বাবু, আসলে ভীষণ গোলযোগ দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করব তার সাথে যুক্ত হবার, এবং আপনারাও সাথে থাকুন। নিশ্চয়ই নিশ্চয়ই আরো সুন্দর কোনো কথা বেরিয়ে আসবে আজকের আলোচনার মধ্যে থেকেই। বন্ধুরা, যেমনটা আপনাদের জানালাম যে সত্যি যান্ত্রিক গোলযোগের কারণে, নেটওয়ার্কের দুর্বলতার কারণে ভীষণভাবে আহ আসলে অসুবিধা হচ্ছে। আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করছেন সৌভিক বাবুর সাথে কি কি বিষয়ে আলোচনা হবে। আসলে সৌভিক বাবু তিনি বিশিষ্ট গবেষক এবং ত্রিপুরার গন্ডাছড়া বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যক্ষ, তাই তার সাথে আমাদের আলোচনা, গন্ডাছড়া কলেজের তিনি অধ্যক্ষ, তাই তার সাথে আমাদের আলোচনা থাকবে যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, তার জীবন, তার ছোটবেলাটা কিরকম ছিল সেই সমস্ত নিয়ে আলোচনা ছিল। তারপর ধীরে ধীরে ত্রিপুরার মানুষজন, সেখানকার সংস্কৃতি আমাদের কাছে, তো আমরা তো স্বাভাবিকভাবে আমরা এখানে থেকে যতটুকু না ত্রিপুরা সম্পর্কে জানি, যেহেতু সৌভিকবাবু সেখানে রয়েছেন এতদিন ধরে, তাই তার কাছ থেকে একটু জানবার চেষ্টা করছিলাম। এবং যেহেতু আজ বিদ্যাসাগরের জন্মদিন, এবং আমরা জানি যে সৌভিক বাবু বিদ্যাসাগর বিষয়ে তার অগাধ পড়াশুনো, তিনি গবেষক, তাই বিদ্যাসাগরের বিষয়ে তার কাছ থেকে একটু জানবার ইচ্ছে ছিল আজকের আলোচনায়। আমরা চেষ্টা করব সৌভিক বাবুর সাথে যোগাযোগ করবার, আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা। আমরা যদি তাকে যুক্ত করতে পারি, সঙ্গে সঙ্গেই আমরা
আবার আলোচনায় ফিরে যাব। এবং আজকে আপনারা সকলেই জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সৌভিকবাবু আমাদের সাথে যতক্ষণে যুক্ত হচ্ছেন আমি ততক্ষণে আপনাদের ছোট্ট করে যে দু একটা তথ্য দিয়ে দিতে চাইবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু 26শে সেপ্টেম্বর 1820-তে তার জন্ম এবং 29শে জুলাই 1891 তার মৃত্যু হয়। এই যে সময়কাল তিনি সত্যিই বাঙালির নবজাগরণের অগ্রদূত হিসেবে ছিলেন। 26শে সেপ্টেম্বর 1820, আজও সেই 26শে সেপ্টেম্বর 2020, 100টা বছর মাঝখান দিয়ে কেটে গেছে। সৌভিকবাবুকে আমরা পেয়েছি, আমরা সৌভিকবাবুর কাছে চলে যাব। সৌভিকবাবু, বুঝতে পারছি ত্রিপুরাতে এই মুহূর্তে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই বোধহয় নেটওয়ার্কের এত সমস্যা। বারে বারে আপনি চেষ্টা করে আবার যে যুক্ত হতে পেরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং ওই জায়গাকার নেটওয়ার্ককেও অবশ্যই ধন্যবাদ। আমরা যে কথা বলছিলাম যে ত্রিপুরার রাজাদের বাংলার সংস্কৃতির প্রতি পৃষ্ঠপোষকতা তো বহুদিন ধরেই আমরা দেখেছি, ইতিহাসেও সে সম্পর্কে অনেক প্রমাণ রয়েছে। এখন যে আপনি ত্রিপুরাতে রয়েছেন, তো কি মনে হয় সেই রকমই কি পরিবেশ পরিস্থিতি রয়েছে, না অন্য কোন রকম পরিবর্তন আপনার চোখে পড়ে? না, অন্য পরিবর্তন বলতে রাজনৈতিক পদক্ষেপের কথা বলছি না, সেটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিপুরার এই মুহূর্তে, আগে ত্রিপুরা বলতে মানুষে যে ধারণাটা পোষণ করতো যে এখানে ভীষণ জঙ্গি প্রবলেম আছে, এইগুলো এই মুহূর্তে কিছু নেই, এটা ঠিক কথা। নির্ভয়ে যাতায়াত করা যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে জাতি উপজাতির মিলনে বা সম্প্রীতির একটা ঐক্যভূমি হিসাবে ত্রিপুরা এখনো আছে। এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের বিষয়। এমনিভাবে সার্বিকভাবে কি পদক্ষেপের দরুন কি পরিবর্তন, সেগুলোর দিকে নাইবা গেলাম, সেটা একটা অন্য ব্যাপার, সেটা অন্য জিনিস। কিন্তু সার্বিকভাবে পরিস্থিতিটাকে খুব একটা উদ্বেগজনক এই মুহূর্তে যে বলবো সেরকম না। আচ্ছা, আমি আপনার কাছে সরাসরি আসতে চাইবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ জন্মদিন 26শে সেপ্টেম্বর 1820 থেকে আজ 26শে সেপ্টেম্বর 2020, মাঝখান দিয়ে 100টা বছর কিন্তু পেরিয়ে গেছে। 200টা বছর কিন্তু পেরিয়ে গেছে। 200টা বছর পেরিয়ে যাচ্ছে। তো 200টা বছর কিন্তু পেরিয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে এই যে 200 বছরের যে একটা সময় মাঝখান দিয়ে বয়ে চলে গেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের এই পরিস্থিতিতে, আজকের এই সমাজে তার প্রাসঙ্গিকতা, তার ভাবনা চিন্তা, তার যে প্রয়োজনীয়তা, সেটাকে কিভাবে দেখছেন আপনি সৌভিকবাবু? আসলে যদি বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে একটা বিশেষ দিনে যেহেতু তার জন্মদিন, সেটা আলোচনা করার মধ্যে দিয়েই তাকে স্মরণ করা হচ্ছে, আমি ব্যাপারটা এরকম মনে করি না। এটা নিতান্ত প্রথানুগত্যে পর্যবসিত হতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবশ্যই তো তিনি প্রাসঙ্গিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তার বাংলা শিক্ষার মানোন্নয়নে যে ভূমিকা রয়েছে, নারী সংস্কার আন্দোলনের ঋত্বিক হিসাবে তার যে ভূমিকা রয়েছে, সেগুলোর প্রাসঙ্গিকতা এখনো রয়েছে এই জন্যই যে এখনো আমরা আমাদের দেশে দাঁড়িয়ে কিন্তু কন্যা ভ্রূণ হত্যা দেখি। এখনো কিন্তু আমরা অন্য রকমের সতীদাহ গার্হস্থ্য হিংসার মধ্যে দিয়ে মেয়েদের দেখি দহন হতে। তখন স্বাভাবিকভাবেই তার কথাটাই আমাদের মনে পড়ে, তার কর্মপ্রয়াস, তার উদ্যম, তিনি কি করেছেন, তিনি কি বলে গেছেন। আমার তখন সত্যি ভাবতে ইচ্ছে করে যে আমরা কতটা মনে রাখতে পেরেছি। শুধু জন্মদিন বলেই কি দুদিনের আলোচনাতে তাতে মনে রাখা? আমরা যারা নারীরা রয়েছেন তারাও কতটা বা তাকে মনে রেখেছেন। পারিপার্শ্বিক অনেক সমস্যা, তার অনেক রকমের সোশিয়াল ব্যাকগ্রাউন্ড আছে। মানুষের জীবন অত্যন্ত দ্রুত হয়ে গেছে, এগিয়ে যাচ্ছে মানুষে, এগোবেই, এটাই নিয়ম। এবং সমাজের পট পরিক্ষেপের সঙ্গে সঙ্গে, পট পরিবর্তনের সঙ্গে মানুষ জীবনধারা পরিবর্তন এসেছে। কিন্তু তবু বিদ্যাসাগর আমাদের কাছে, এটা আলোচনা ক্রমে হয়তো স্পষ্ট হতে পারে, বিদ্যাসাগর কিন্তু নানান দিক থেকেই আমাদের কাছে এখনো পর্যন্ত প্রাসঙ্গিক হয়ে আছে বলে আমার মনে হয়। সেই জন্যই তাকে আমরা প্রণাম জানাচ্ছি, আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আভূমি নত হচ্ছি তার কাছে, তাই না?
সেই বিশিষ্ট মানুষটাকে নিয়ে তো পরবর্তীতে রবীন্দ্রনাথ বলেছিলেন যে যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, করুণার অশ্রু জলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। অর্থাৎ এই যে আজ 201তম জন্মদিন তার, সেখানে দাঁড়িয়ে এই মানুষটাকে আপনি বললেন যেটা খুব সঠিকভাবেই, যে ভীষণভাবে তিনি প্রাসঙ্গিক, প্রতি মুহূর্তে তিনি প্রাসঙ্গিক। আজকের এই সাম্প্রদায়িকতা, আজকের এই বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গামা, ধর্মীয় মেরুকরণ, সবকিছুর মাঝে দাঁড়িয়ে কিভাবে আপনি স্মরণ করতে চাইবেন আপনার বিদ্যাসাগরকে? বিদ্যাসাগরকে আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্মরণ করতে চাইবো যে বিদ্যাসাগরের চরিত্রের মধ্যে এটা আদি ব্রাহ্মণ চরিত্রের সঙ্গে আদি প্রোটেস্টান্ট চরিত্র মিশেছিল। স্মৃতি শ্রুতি সদাচারের সঙ্গে আপন নীতিতে তার অনমনীয় আস্থা, অপরিমেয় কর্মোদ্যম, এগুলো তাকে এগিয়ে দিয়েছিল। আজকে যখন আমি সাম্প্রদায়িক হানাহানি দেখছি, আজকে যখন আমি ধর্মীয় মেরুকরণ দেখছি, তখন স্বাভাবিকভাবে বিদ্যাসাগরের কথা আমার মনে পড়ছে। এই জন্যই বিদ্যাসাগরের মতো মানুষটা তখনকার দিনে দাঁড়িয়ে বলতে পেরেছিলেন বা বলেছিলেন যে যেখানে মানুষ অনাহারে মরে, জরা মহামারীতে উজাড় হয়ে যায়, সেখানে দেশ চোখ বুজে শুধু ভগবান ভগবান নাম জপ করে যাবে এমন ভগবত চিন্তা আমার নেই। অর্থাৎ ওয়ার্ক ইজ ওরশিপ, মানবতাই সব থেকে বড় ধর্ম। মানবতার মূর্ত প্রতীক বিদ্যাসাগর। যে নব্য হিউম্যানিজম তৈরি হয়েছিল, নিও হিউম্যানিজম তৈরি হয়েছিল ঊনবিংশ শতকে, তার মূর্ত প্রতীক হিসেবে দেখা দিয়েছেন বিদ্যাসাগর। কাজে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা ধর্মীয় মেরুকরণ, আমরা যখন বিজ্ঞানের বদলে অপবিজ্ঞানকে প্রশ্রয় দিতে দেখি, আমরা যখন পুরাণকেই ইতিহাস বলে ধরে নিয়ে, সত্য বলে ধরে নিয়ে আমি আমার নিজস্ব মতটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রচার করি, তখন মনে হয় যে বিদ্যাসাগরের মতো ওইরকম একজন মানুষ যার সিংহ বিক্রম ছিল, তাকে বড় প্রয়োজন হয়ে পড়েছে আমাদের। এবং যত দিন যাবে তত দিন বোধহয় এই প্রয়োজনীয়তাটা বাড়তে থাকবে। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি যে বিদ্যাসাগর কিন্তু আমাদের কাছে এখনো প্রাসঙ্গিক। সেটা তার কি শিক্ষা চিন্তার দিক থেকে, কি নারী মুক্তি আন্দোলনের দিক থেকে, কি ভাষা সংস্কারের দিক থেকে, এই সমস্ত দিক থেকে এই সমস্ত প্রাসঙ্গিকতা মিলেই কিন্তু বিদ্যাসাগর আজও আমাদের কাছে প্রণম্য হয়ে আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বিদ্যাসাগর আমরা যেমন দেখেছি রামমোহন বিদ্যাসাগরের আগে, যাকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলা হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেমন রামমোহন, যাকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলা হয়, সেই রামমোহন অনেকটাই ছিলেন মেট্রোপলিটন নাগরিক। কিন্তু বিদ্যাসাগরের কর্মভূমিটাও তার গ্রামের সঙ্গে যোগ ছিল অটুট। তিনি গ্রামে গ্রামে গেছেন, ঘুরেছেন, স্কুল স্থাপন করেছেন। যখন বহু বিবাহ নিয়ে আন্দোলন করছেন, তখন স্ট্যাটিস্টিক্যাল মেথডকে ব্যবহার করছেন। কোন গ্রামে কোন কুলিনের কতজন স্ত্রী রয়েছে তার তালিকা তৈরি করছেন বিভিন্ন প্রত্যন্ত জায়গায় গিয়ে গিয়ে। তাহলে এই স্ট্যাটিস্টিক্যাল মেথডে বলা, একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলা, এগুলো কি এখন প্রাসঙ্গিক নয়? বা বিদ্যাসাগর যে তার শিক্ষানীতিতে বলছেন বারবার, পাটিগণিত বলি, শারীরবিজ্ঞান বলি, রাষ্ট্রবিজ্ঞান বলি, এগুলো সব বাংলায় পড়তে হবে। এটা কি প্রাসঙ্গিক এখন নয় আমাদের কাছে? শোনা যাচ্ছে আমার কথা অঙ্কিত? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি হ্যালো? বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
শুনতে পাচ্ছি, আপনি বলুন প্লিজ। হ্যালো। শফিক বাবু শুনতে পাচ্ছি শফিক বাবু বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা কি প্রাসঙ্গিক নয়? এগুলো তো সবকটাই আমাদের কাছে প্রাসঙ্গিক, এবং সব দিক থেকে বিদ্যাসাগরকে এইভাবে আমাদের দেখতে হবে যে মানবতার মূর্ত প্রতীক হিসাবে তিনি হতে পারেন যে নব্য স্মৃতি, নব্য ন্যায়ের ওপর নির্ভর করে ব্রাহ্মণ্য সংস্কৃতির যে সংজ্ঞাটা আমাদের বাংলাতে একটা নিজস্ব রূপ পরিগ্রহ করেছিল, সেই রূপের একটা বহিঃপ্রকাশ বিদ্যাসাগরের মধ্যে ছিল। ওই জন্য উনি শিখা ব্যবহার করতেন, পৈতে ব্যবহার করতেন, অর্থাৎ উপবিদ ব্যবহার করতেন। কিন্তু টুলো পণ্ডিতদের মতো শুধুমাত্র সংস্কৃত চর্চার মধ্যেই নিজেকে নিবদ্ধ রেখেছিলেন এমন তো তিনি ছিলেন না। আমার এই যে উদার চিন্তাটা, যেমন যারা ব্রাহ্মণ পণ্ডিত আগে ছিলেন তারা কিন্তু বাংলা ভাষা বা সাহিত্যের প্রতি ততটা শ্রদ্ধার ভাব কিন্তু প্রথমাবধি দেখাননি। সংস্কৃত চর্চার মধ্যেই নিজেদেরকে নিবদ্ধ রেখেছেন আর বলেছেন যে কৃত্তিবেশে কাশী দেশে আর বামুন ঘেষে তিন সর্বনেশে। কিন্তু বিদ্যাসাগর কিন্তু সেখানে দাঁড়িয়ে ইংরেজি শিক্ষার কথা বলছেন। বিদ্যাসাগর সেখানে দাঁড়িয়ে সংস্কৃত পড়ার কথা যেমন বলছেন, তেমনি ইংরেজি শিক্ষার কথা বলছেন, এবং এই দুটোকে কাজে লাগিয়ে তিনি কিন্তু মাতৃভাষার উন্নতির কথা বলছেন। কাজেই আমাদের মাতৃভাষায় বাঙালি ভদ্রলোকের সোজা কথা বলবো, বাংলা শিক্ষার মানোন্নয়নের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব হিসাবে আমরা বিদ্যাসাগরকে কখনো ভুলবো না, এবং এটাই যেন বিদ্যাসাগরের বাঙালিত্ব। এখানেই কিন্তু বিদ্যাসাগর একজন আদর্শ বাঙালি। সুতরাং তাকে সেই আদর্শ বাঙালি হিসেবে আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের মনে করাটা অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি, যেখানে আমরা নানান দিক থেকে এখন আক্রান্ত হচ্ছি। যে মানুষ প্রতি মুহূর্তে খুব স্পষ্ট কথা বলতেন, যে মানুষটা কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করতেন না, আর আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। আমি কি খাবো, আমি কি পরবো, এটা যেমন নির্দিষ্ট একটা সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য আহ, বন্ধুরা দুঃখিত, আবার সৌভিক বাবু তিনি বিচ্ছিন্ন হয়েছেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আসলে ভীষণ বৃষ্টি হচ্ছে ওখানে, তাই একটু বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত অন্য টিভির পর্দায়। আজকে আমাদের অনুষ্ঠানটা একটু অন্যভাবে সাজানো হয়েছে, যেহেতু আজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের জন্মদিন, তাই সেইভাবেই আজকের আলোচনাটা এগোচ্ছে। আমরা তাকে মূলত স্মরণ করছি, এবং আজকের দিনে এই 2020 1820-তে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই মানুষটি যে কাজ করেছিলেন, তার যে চিন্তাধারা চেতনা, সমাজের প্রতি তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকেই আজও কিন্তু মানুষ তাকে স্মরণ করেন। এবং কেন স্মরণ করেন, কেন তিনি আজও প্রাসঙ্গিক, কিভাবে আমরা তার চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, এগিয়ে যেতে পারি, সেই নিয়ে আলোচনা চলছে। আলোচনায় আছেন আমাদের সাথে বিশিষ্ট গবেষক এবং ত্রিপুরা গন্ডাছড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, আমাদের সাথে তিনি রয়েছেন ডক্টর সৌভিক বাগচি। তার সাথেই আমাদের আজকের আলোচনা চলছে। বিশেষ কারণে বারে বারে ভীষণ রকম যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হচ্ছে, আমরা বুঝতে পারছি। তবুও আমরা চেষ্টা করব তার সাথে আবারও যোগাযোগ করবার, এবং যোগাযোগ রক্ষা করে আমরা চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানটাকে যাতে সাফল্যমণ্ডিত করে তোলা যায়, সেই চেষ্টা আমরা করব। একটু অপেক্ষা করব আমরা তার জন্য, যদি আমরা তাকে পাই।
না, এখনো পর্যন্ত আমরা তাকে পাচ্ছি না। ঠিকই বলছেন, কাকলি রয় বলছেন বেশ ভালো আলোচনা, দীপক বাবু বলছেন এত দারুণ আলোচনা কিন্তু নেট সমস্যায় ফেঁসে গেছে। সত্যি তাই, আজকে অসাধারণ একটি আলোচনা আমরা ভেবেছিলাম এবং সেইভাবেই আমাদের সমস্তটা এগোচ্ছিল। ডক্টর বাগচি তার গবেষণালব্ধ কথা আমাদের শোনাচ্ছিলেন, কিন্তু বিশেষ কারণে, যান্ত্রিক গোলযোগের কারণে, ইন্টারনেটের সমস্যায় হয়তো সে কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবুও আমরা আপনাদের অনুরোধ করব, একটু অপেক্ষা করুন। আশা করব তাকে আবার আমরা যুক্ত করতে পারবো। বন্ধুরা দুঃখিত, আসলে ভীষণ রকম যান্ত্রিক গোলযোগ সেখানে দেখা দিয়েছে এবং ভারী বর্ষণের কারণে কোনোভাবেই তিনি আর যুক্ত হতে পারছেন না। তাই আজকের মতো আমাদের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আশা করব আগামী সপ্তাহে আরো সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত আজকের মতো এখানেই শেষ করছি। আজ আমাদের সাথে ছিলেন ডক্টর সৌভিক বাগচি, বিশিষ্ট গবেষক। তার কাছ থেকে আমরা জেনে নিতে চেয়েছিলাম অবশ্যই তার ব্যক্তিগত বিভিন্ন অভিজ্ঞতা, এবং সেখান থেকে আমরা চলে যেতে চাইছিলাম আজকের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তাকে নিয়ে প্রাসঙ্গিক আলোচনায় আমরা যেতে চেয়েছিলাম। বিশেষ কারণে সে আলোচনা করা গেল না, যান্ত্রিক সমস্যার কারণেই। ভীষণভাবে দুঃখিত। আশা করব আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে পুরো বিষয়টিকে দেখবেন এবং আগামী সপ্তাহে আরো সুন্দর একটি আলোচনার জন্য অপেক্ষা করবেন। বিদায় বন্ধুরা, শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন অন্য টিভির পর্দায়, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত।